দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বও নিয়েছে সেনাবাহিনী। বুধবার রাজধানীতে বিক্ষোভের খবর না পাওয়া গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাঠমান্ডুতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে এবং রাস্তায় সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। কর্তৃপক্ষ এবং বিক্ষোভকারীদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে মঙ্গলবারের বিক্ষোভ ও সহিংসতায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গত রাতেই চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত ৫০ জন নিহত হন। তাদের মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া ৯ জন ফিলিস্তিনিও রয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬৪,০০০-এর বেশি ছাড়িয়েছে, যাদের মধ্যে প্রায় ২০,০০০ শিশু। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় গাজা সিটির মাত্র ৭২ ঘন্টায় ২০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট সহ ৫টি উঁচু ভবন ধ্বংস হয়েছে। এছাড়া ৩৫০টিরও বেশি তাঁবু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রায় ৭,৬০০ মানুষ খোলা আকাশের নিচে মৃত্যু ভয়, ক্ষুধা ও অসহনীয় গরমে দিন কাটাচ্ছেন। গাজায় মানবিক সাহায্য পাঠাতে উদ্যোগী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা নৌবহরের আরেকটি নৌযানে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। এর আগে মঙ্গলবারও বহরের প্রধান নৌযানে ড্রোন হামলার অভিযোগ করে সংগঠনটি। নৌবহরটি তিউনিসিয়াতে সাময়িক যাত্রাবিরতি দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বহরের প্রায় সব নৌযানই এখন তিউনিসিয়ায় অবস্থান করেছে বলে জানা গেছে। মঙ্গলবার ফ্লোটিলা আয়োজক কমিটির সদস্য টিয়াগো আভিলা এক বিবৃতিতে বলেন, ফ্যামিলি নামের নৌযানে তিউনিসিয়ার উপকূলের কাছে একটি দাহ্য পদার্থ বহনকারী ড্রোন লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে কেউ আহত হননি বলে আশ্বস্ত করা হয়। তিউনিসিয়া সরকার হামলায় জড়িত থাকার অভিযোগ আবারও অস্বীকার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিদি বু সাইদ বন্দরে নৌযানে ড্রোন হামলার খবর সত্য নয়। আয়োজকরা জানিয়েছেন এ ঘটনার পরেও তারা পরিকল্পনা অনুযায়ী যাত্রা অব্যাহত রাখবেন। কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত, এটি আমেরিকার লক্ষ্য পূরণ করে না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া হামলার ঘটনাস্থল বেছে নেওয়া নিয়েও খুব খারাপ লেগেছে বলে জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জোর দিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়। তিনি কাতারকে ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু হিসেবেও আখ্যায়িত করেছেন। এদিকে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে যে দোহায় হামাসের আলোচকদের উপর ইসরায়েলি হামলার আগে তারা কাতারের কর্মকর্তাদের হামলার বিষয়ে অবহিত করেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আসন্ন আক্রমণ সম্পর্কে কাতারকে অবহিত করার নির্দেশ দিয়েছিলেন। তবে হোয়াইট হাউসের এই দাবি অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারকে হামলার বিষয়ে আগে থেকে অবহিত করার দাবি সম্পূর্ণ মিথ্যা। কাতারে ইসরায়েলের হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। তবে তাদের নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সাময়িকভাবে আটকে দিয়েছে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত। রায়ে বলা হয়, লিসা কুকের বিরুদ্ধে আনা ট্রাম্প প্রশাসনের অভিযোগ অপসারণের পক্ষে যথেষ্ট নয়। তবে শুরু থেকেই লিসা কুক ঋণ জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আসছেন। রায়ে বিচারক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত কুকের কর্মকাণ্ড বা বোর্ড সদস্য হিসেবে তার কর্মদক্ষতা নিয়ে এমন কিছু দেখাতে পারেননি যা থেকে বোঝা যায় যে তিনি তার কাজের মাধ্যমে জনগণ বা বোর্ডের ক্ষতি করছেন। রায় নিয়ে ফেড কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত আগস্টের শেষ দিকে কুককে বরখাস্ত করার উদ্যোগ নেন ট্রাম্প।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে পেনশনের জন্য লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 24 জন নিহত ও 19 জন আহত হন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই হামলা হয়। নিহতদের বেশিরভাগ প্রবীণ বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত। রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এই অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতরা সবাই ইয়ারোভা গ্রামের এবং তারা পেনশন নিতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক প্রশাসক জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের উপর অন্যতম ভয়াবহ হামলা। পাকিস্তানে প্রযুক্তির মাধ্যমে লাখো মানুষের উপর নজরদারি করছে দেশটির সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করা হয়েছে। চীনের পর দ্বিতীয় কোনো দেশে এটি জনগণের উপর নজরদারির সবচেয়ে বড় উদাহরণ বলছে সংস্থাটি। মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে আরও বলা হয়, জনগণের উপর পাকিস্তান সরকারের নজরদারি নেটওয়ার্ক ক্রমেই বাড়ছে, আর এই কাজে ব্যবহার করা হচ্ছে পশ্চিমা ও চীনা প্রযুক্তি। এটি ভিন্নমত ও বাক স্বাধীনতা দমনে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যামনেস্টি বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো লফুল ইন্টারসেপ্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে একসঙ্গে অন্তত 40 লাখ মুঠোফোনে নজরদারি করতে পারে। এছাড়া WMS 2.0 নামে পরিচিত চীনের তৈরি প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে 20 লাখের বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীকে ব্লক করা যেতে পারে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লুকোর্নুর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এর মধ্য দিয়ে গত 2 বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। আস্থা ভোটে আগের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর পরাজয়ে সরকার পতনের পর নিয়োগ পেলেন সেবাস্টিয়ান। 39 বছর বয়সী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান প্রেসিডেন্ট মাখোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় মাখোকে সমর্থন দেন তিনি। সেবাস্টিয়ান নতুন প্রধানমন্ত্রী হওয়ার মাখোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্টিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ইরাকে গিয়ে গুম হন এক ইসরায়েলি রাশিয়ান গবেষক এলিজাবেথ সুরকভ। দীর্ঘ 29 মাস পর ফিরে এসেছেন তিনি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রিন্সটনের শিক্ষার্থী এলিজাবেথ সুরকভ, যার বোন একজন মার্কিন নাগরিক, তাকে কাতায় হিজবুল্লাহ মুক্তি দিয়েছে এবং তিনি এখন নিরাপদে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও সুরকভের মুক্তির খবর নিশ্চিত করেছেন। নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্রী এবং নিউ লাইন্স ইনস্টিটিউটের ফেলো সুরকভ ইরাকে গবেষণা পরিচালনা করার সময় 2023 সালের মার্চ মাসে নিখোঁজ হয়ে যান তিনি। হারানো অঙ্গ নিজেরাই গজিয়ে তুলতে পারে বিস্ময়কর প্রাণী অ্যাক্সোলোটাল। মেক্সিকোর জলাশয়ে এদের দেখা মেলে। ঠান্ডা প্রকৃতির এই প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। মানুষের অঙ্গ পুনরুৎপাদনের জন্য এই প্রাণী নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। শান্ত প্রকৃতির এই মাছ অনেকেই অ্যাকোরিয়ামে পালন করেন। অ্যাক্সোলোটাল পাওয়া যায় মেক্সিকোর জোচিমিলকো এলাকার হ্রদ ও খালে। 15 থেকে 45 সেন্টিমিটার লম্বা এই প্রাণীর শরীর বেশ নরম ও মসৃণ। মাথার দুপাশে ফ্রিলের মতো দেখতে গিলস বা শ্বাসযন্ত্র রয়েছে, যা সাধারণত গোলাপি বা লালচে হয়। শরীরের অঙ্গ পুনরুৎপাদন করার অসাধারণ ক্ষমতা রয়েছে অ্যাক্সোলোটালের। হাত, পা, এমনকি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে পরে নতুন করে তা গজিয়ে ওঠে। মানুষের অঙ্গ পুনরুৎপাদনের লক্ষ্য নিয়ে এই প্রাণীর ওপর গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে নগরায়নের ফলে জলাশয় ও হ্রদ শুকিয়ে যাওয়া এবং দূষণ সহ নানা কারণে বিচিত্র এই প্রাণী এখন বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। পুরো পৃথিবীতে এখন 1000-এরও কম অ্যাক্সোলোটাল রয়েছে। তাই বিরল এই প্রাণীটি এক নজর দেখতে মানুষ ভিড় করছেন রিও মেরিন অ্যাকোরিয়ামে। লুৎফা ফৌজিয়া,
দীপ্ত বার্তাকক্ষ। বিশ্বের বিভিন্ন দেশে রাস্তা তৈরির জন্য পাহাড়ের টানেল তৈরি করা হলেও চীনে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। পাহাড়ে খনন করে টানেল তৈরির পরিবর্তে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এতে যাতায়াতের সময় অনেকটা কমে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড়ের ঢাল ও গঠন বিবেচনায় রাস্তা তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ের মাঝে রাস্তা তৈরির জন্য বিভিন্ন দেশে সাধারণত টানেল তৈরি করা হয়, তবে ব্যতিক্রমী চীন। একটি এক্সপ্রেসওয়ের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে দেশটিতে। চীনের পার্বত্য প্রদেশ গুইঝৌতে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য কয়েকটি পাহাড় কাটা হয়েছে। গুইঝৌ লুয়ান নামের এক্সপ্রেসওয়েটি বেইপান নদীর ওপরে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের সাথে সংযুক্ত হয়েছে। এক্সপ্রেসওয়েটি এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ এটি অন্যান্য রাস্তা থেকে আলাদা। চীনা প্রকৌশলীরা এক্সপ্রেসওয়ের জন্য পাহাড়ের আকৃতি পরিবর্তন করে সেগুলো কেটে রাস্তা তৈরি করেছেন। এক্সপ্রেসওয়ে নির্মাণকারীদের তথ্য মতে এই পদ্ধতিতে নির্মাণের কারণে যাতায়াতের সময় অনেক কমে আসবে, এড়ানো যাবে টানেলজনিত প্রাকৃতিক বিপর্যয়। চীনের গুইঝৌ প্রদেশের 92% এলাকা পাহাড় দিয়ে ঘেরা। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ এবং লুয়ান এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প নিয়ে সমালোচনা করছেন পরিবেশবিদরা। পাহাড়কে বিকৃত করে এমন পদক্ষেপের চেয়ে আরও ভালো বিকল্প পাওয়া যেত বলে মনে করছেন তারা। তবে পরিকল্পনাকারীরা বলছেন, এক্সপ্রেসওয়ে তৈরির জন্য তাদের কাছে পাহাড়ের চূড়া কেটে ফেলা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এসব প্রকল্প পরিবেশের কোনো ক্ষতি করবে না বলেও দাবি তাদের। বর্তমানে নির্মাণাধীন এই এক্সপ্রেসওয়ে এবং বেইপান নদীতে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি এই বছরের শেষের দিকে চালু করা হবে। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, শেষ করছে আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।